আসসালামু আলাইকুম সবাইকে জটিল সংখ্যার লেকচার ফোরে ওয়েলকাম করছি। তো আমরা আজকে জটিল সংখ্যার লেকচার ফোরে আমরা জাস্ট একটা টাইপের প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। ওকে, তো এর আগে কিন্তু আমরা জটিল সংখ্যার বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমরা পড়ে আসছি। টাইপ থ্রিতে আমরা বেশ কিছু প্রমাণ দেখছিলাম, যেগুলো হচ্ছে পরীক্ষায় অনেক বেশি পরিমাণ আসে। ঠিক আছে, তো টাইপ সিক্সে এই যে লেকচার ফোর, আমরা টাইপ সিক্স শুরু করছি। ঠিক আছে, তো এই টাইপ সিক্সে আমরা দেখব হচ্ছে সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করতে হয় জটিল সংখ্যার কনসেপ্টগুলো ব্যবহার করে। ঠিক আছে, তো আমাদের এই টাইপে অনেকগুলো প্রবলেম আমরা এখানে নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে আমাদের এই টাইপের প্রবলেমগুলো শুরু হচ্ছে 33 থেকে শুরু করে 40 পর্যন্ত হচ্ছে আমাদের বইয়ের প্রবলেম আছে। আমাদের যে বইটা আমরা পড়াচ্ছি, ঠিক আছে, সেটার 40 পর্যন্ত হচ্ছে অলমোস্ট 7-8টা প্রবলেম আছে, যেগুলো পড়লে মোটামুটি তোমার সঞ্চার পথের সমীকরণ বের করা রিলেটেড আর প্রবলেম দেখার দরকার নাই। ঠিক আছে, তো এই 7-8টা প্রবলেম দেখলেই তোমার মোটামুটি হয়ে যাবে। তাও আমরা কিছু অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চন দেখবো। ঠিক আছে, এই যে 42 পর্যন্ত হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, এই যে আমরা বুয়েট 19-20-এ এই প্রবলেমটা দেখব, তারপরে হচ্ছে বুয়েট 22-23-এর এই প্রবলেমটা দেখব। তবে এই যে সঞ্চার পথ, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, মানে এই অ্যাডমিশনে খুব একটা প্রশ্ন আসে না। যেমন ধরো এই যে 19-20-এ আসছে, তারপর 22-23-এ আসছে। আমি দেখলাম তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখো, তবে তুমি অন্য চ্যাপ্টারে যেভাবে অনেক বেশি প্রবলেম আসে, ঠিক আছে, সেভাবে এখানে তেমন বেশি প্রবলেম আসে না, মানে সঞ্চার পথের সমীকরণ রিলেটেড আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো, সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, তো এটার সাথে এই টপিকটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। আমরা সরলরেখা পড়ে আসছি, ওখানে আমাদের সঞ্চার পথের সমীকরণ ছিল। ঠিক আছে, একটা সরলরেখা চ্যাপ্টার অধ্যায়ের একটা চ্যাপ্টারে 3.3 অথবা 3.4-এ, ঠিক আছে, আমরা সঞ্চার পথের সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা পড়েছি। ঠিক আছে, তো এখানেও আমরা আগে প্রথমে কোন ধরনের সমীকরণ থাকলে সেটা কোন ধরনের সঞ্চারপথ নির্ণয়, কোন ধরনের সঞ্চারপথ সেটা ইন্ডিকেট করে, প্রথমে আমরা সেটা দেখবো আর কি। ঠিক আছে, প্রথমে দেখো এখানে বেশ কিছু টাইপের সঞ্চারপথ আছে। প্রথমে আমরা সরল রেখার সঞ্চারপথ দেখি। ঠিক আছে, তো আমরা জানি সঞ্চারপথ হচ্ছে একটা বিন্দু চলার পথ। একটা বিন্দু যখন কোনো একটা সরল রেখা বরাবর চলে, তখন ওই সরল রেখাকে আমরা বলি যে ওই বিন্দুর সঞ্চারপথ। ঠিক আছে, এবং ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন যদি এইরকম থাকে, তখন সেটাকে আমরা বলি সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1। একটা ইকুয়েশনে যদি এক্স এর পাওয়ার 1 থাকে এবং ওয়াই এর পাওয়ার 1 থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা সঞ্চার পথের সমীকরণ, সরল রেখার সঞ্চার পথের সমীকরণ বলি। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি হচ্ছে এখানে ঠিক আছে, আমরা লিখতে পারি, দেখো এই যে 4x + 3y ইকুয়ালস টু ধরো 0। ঠিক আছে, এখানে দেখো তুমি ভাই, এক্স এর পাওয়ারও 1 ওয়াই এর পাওয়ারও 1। তুমি চাইলে এখানে একটা ধ্রুবকও দিতে পারো, কোনো সমস্যা নাই, প্লাস ধরো 4 = 0। ঠিক আছে, তাইলে এটাই হবে কি মানে এই সমীকরণটাই কি হবে? এই সমীকরণটা একটা সরল রেখার সঞ্চার পথের সমীকরণ হবে। ঠিক আছে, আমি এখানে জাস্ট পাওয়ারটুকু একটু রেড কালার দিয়ে দিই। ঠিক আছে, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1। ওকে, তাহলে এরকম যদি থাকে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে সরল রেখা। তখন কি হবে সেটা ভাই? তখন সেটা হবে সরল রেখা। ঠিক আছে, সরল রেখার সঞ্চার পথের সমীকরণ। আমি একটু দেখি যে হচ্ছে কিনা ঠিক মতো। ওকে, আচ্ছা, এরপর যদি তুমি দেখো এক্স এর পাওয়ার 2 এবং ওয়াই এর পাওয়ার 1, কিংবা ওয়াই এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1, তুমি যদি এই টাইপের ইকুয়েশন দেখো, তখন সেটাকে বলা হয় পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা যদি সমীকরণ লিখি, একটা পরাবৃত্তের সমীকরণ লিখি, এই যে x² সমান ধরো 4y। ঠিক আছে, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। আবার আমরা চাইলে এটা না লিখে y² সমান 4x, ঠিক আছে, এটাও লিখতে পারি, এটাও একটা পরাবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এরকম সমীকরণ যদি আসে, তাহলে সেটা কি হবে? পরাবৃত্ত, অর্থাৎ একটার পাওয়ার 1 একটার পাওয়ার 2। ঠিক আছে, এখানে x এর পাওয়ারও 1, এখানে x এর পাওয়ারও 1 ওয়াই এর পাওয়ারও 1, এখানে x এর পাওয়ার 1 অথবা 2 ওয়াই এর পাওয়ার 1 অথবা 2। 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 1ও হইতে পারে, 2ও হইতে পারে। যদি একটার 1 থাকে আরেকটা 2 থাকবে, আরেকটা 2 থাকলে
অন্যটার কি থাকবে 1 থাকবে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি পরাবৃত্ত সঞ্চার পদের সমীকরণ। আবার যদি বলি যে এই যে বৃত্ত, এই চ্যাপ্টারটা পড়ে আসছো, ঠিক আছে? একটা ইকুয়েশন দেখলেই বোঝা যায় আসলে বৃত্তের সমীকরণ কিনা, কারণ আমরা এটা তো পড়ে আসছি, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি ধরো 25 থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। কিসের ভাই? এটা হচ্ছে বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। ওকে, তো এটাকে কি বলবো? বৃত্ত, ঠিক আছে? তো এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ারও 2 হয়, x এর ম্যাক্সিমাম পাওয়ারও 2 হয়, x এর ম্যাক্সিমাম পাওয়ারও কি হয়? x এর ম্যাক্সিমাম পাওয়ারও 2 হয়, y এর ম্যাক্সিমাম পাওয়ারও কত হয়? 2 হয় বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে? তো বৃত্তের শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে। তারপর উপবৃত্ত, বৃত্তকে যখন তুমি হালকা বৃত্তকে যখন তুমি এই যে এদিক ধরে যখন তুমি চাপ দিবা তখন কি হয়? তখন ডিমের মতো একটা শেপ পাওয়া, যেটাকে আমরা উপবৃত্ত বলছি। এবং এই উপবৃত্ত শব্দটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি, যে পৃথিবী সূর্যের উপবৃত্তাকার, সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক না? তারপর হচ্ছে ওই যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার, উপবৃত্তাকার এরকম কক্ষপথে ঘুরে, ঠিক আছে? এগুলো আমরা পড়ে আসছি। তো উপবৃত্ত হচ্ছে এই যে ডিমের মতো একটা শেপ, এবং এটা কিন্তু তোমরা এখনো পড়ো নাই, তোমরা ফার্স্ট পেপারে কিন্তু সরলরেখা বসছো, বৃত্ত বসছো, ঠিক আছে? এই দুটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। পরাবৃত্তও পড়ো নাই, উপবৃত্তও পড়ো নাই, এবং লাস্ট অফ অল এই যে অধিবৃত্ত, এই যে এই যে এটাও পড়ো নাই, ঠিক আছে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটার সাথে তোমরা ফ্যামিলিয়ার না, ঠিক আছে? এবং এই তিনটা পড়বা হচ্ছে সেকেন্ড পেপারের, এই যে এই সেকেন্ড পেপার কোর্সের আমরা কনিক চ্যাপ্টারে পড়াবো এই তিনটা, ঠিক আছে? আমি বলেছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতির টোটাল পার্ট হচ্ছে আমাদের পাঁচটা পার্ট, ঠিক আছে? যার মধ্যে সরল রেখা এবং বৃত্ত এই দুইটা পার্ট হচ্ছে ফার্স্ট পেপারে দেওয়া হয়েছে। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই তিনটাকে একটা চ্যাপ্টার করে কিন্তু সেকেন্ড পেপারে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইচএসসি লাইফে তুমি এই 5টা চ্যাপ্টারই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড পড়বা, ঠিক আছে? তার মধ্যে তোমরা অলরেডি 2টা পড়ে ফেলেছো, এরপর আরো 3টা চ্যাপ্টার বাকি আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো আমরা এখানে চ্যাপ্টার 6-এ পড়বো, ঠিক আছে? তার আগে জাস্ট আমরা বলে নিচ্ছি যে কোন সমীকরণ থাকলে ওটা কিসের মানে সমীকরণ দেখে আমরা শেপটা যাতে লিখতে পারি যে এটা হচ্ছে এটা সমীকরণ, এটা হচ্ছে এটা সমীকরণ, ঠিক আছে? আপাতত এখন কিছু বোঝার দরকার না, জাস্ট মনে রাখলেও হবে, ঠিক আছে? এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2। তারপরে এই যে উপবৃত্তের ক্ষেত্রে কিরকম থাকে ভাই? সমীকরণটা এই যে x স্কোয়ার ডিভাইড বাই ধরো 144 আছে, y স্কোয়ার ডিভাইড বাই 25 আছে, এখানে যে কোনো সংখ্যা হইতে পারে, আমি র্যান্ডমলি নিছি আর কি, ঠিক আছে? এই ধরনের থাকলে উপবৃত্ত হবে, ঠিক আছে? তো এখানে x এর পাওয়ারও 2, y এর পাওয়ারও 2, মাঝখানে কি থাকবে? অবশ্যই মাঝখানে কি থাকবে? প্লাস থাকবে, এটা মনে রাখতে হবে। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে উপবৃত্ত হবে, আর যদি এইভাবে এরকম সমীকরণ যদি মাঝখানে যদি মাইনাস থাকে, ঠিক আছে? ধরো y স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 144, ঠিক আছে? 25 ইকুয়ালস টু 1, মাঝখানে যদি ভাই মাইনাস থাকে, মাঝখানে কি থাকে? মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে এটাকে বলা হয় অধিবৃত্তের সমীকরণ। কি বলা হয়? এটাকে অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? বুঝছি তাইলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? ডিটেক্ট করতে পারবো। একটা পাওয়ার 2 আরেকটা পাওয়ার যদি 1 হয়, x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1, অথবা y এর পাওয়ার 1 x এর পাওয়ার 2, অথবা y এর পাওয়ার 2 x এর পাওয়ার 1 এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি পরাবৃত্ত। x আর y এর পাওয়ার 2 তাহলে সেটা হচ্ছে গিয়ে কি বৃত্ত। এবং বৃত্ত হওয়ার কিন্তু কন্ডিশন তোমরা অলরেডি বৃত্ত চ্যাপ্টারে পড়ে আসছো, যে x এর পাওয়ার y এর পাওয়ার 2 তো এখানেও আছে, ঠিক আছে? তাহলে কেমনে বুঝো বৃত্ত? এই যে x স্কোয়ার এবং y স্কোয়ার এদের সহগগুলো সমান হবে, যেমন ধরো এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে y স্কোয়ারের সহগ হচ্ছে 1, দুটোর সহগ সমান। বাট এখানে x স্কোয়ারের সহগ হচ্ছে 1/44, এখানে y স্কোয়ারের সহগ হচ্ছে 1/25, তারা সমান না, ঠিক আছে? তাহলে যদি x স্কোয়ারের পাওয়ার y স্কোয়ারের পাওয়ার যদি সমান হয় বৃত্ত, যদি সমান না হয় তাহলে মাঝখানে যদি প্লাস দিয়ে এই ফরম্যাটে লেখা যায় তাহলে উপবৃত্ত, আর মাঝখানে যদি মাইনাস দিয়ে যদি এই ফরম্যাটে লেখা যায় তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে? ক্লিয়ার? তো জটিল সংখ্যার কনসেপ্ট ব্যবহার করে আমরা যদি এই ধরনের কোনো একটা ইকুয়েশন নিয়ে আসি তাহলে ওই ইকুয়েশনটা আমরা কিসের ইকুয়েশন সেটা আশা করি আমরা বলতে পারবো, ঠিক আছে? সেটা আশা করি আমরা বলতে পারবো। এখন দেখো 33 নম্বর প্রবলেমটা তোমাকে বলছে z - 8 z + 8 = 20, z - 8 z + 8, ঠিক আছে? = 20 যদি হয় তাহলে এই সঞ্চার পথের সমীকরণ, এই সঞ্চার পথের সমীকরণ মানে এটা কোন ধরনের সঞ্চার পথের সমীকরণ হবে, কিসের সঞ্চার পথের সমীকরণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথম প্রশ্নটা লিখি, দেখো 33 আমাদের কি দেওয়া আছে? z - 8 এর মডুলাস প্লাস
জেড প্লাস 8 এর মডুলাস ইকুয়ালস টু কত দেওয়া আছে ভাই 20 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো এখান থেকে এক্স ওয়াই রিলেটেড একটা সমীকরণ তোমাকে নিয়ে আসতে হবে, যেটা ওই 5টা শেপ থেকে যে কোনো একটা শেপের ইকুয়েশন হবে। ঠিক আছে, এখন ওটা নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে বলে দিছে যে জ্যাক সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হবে। তাহলে এখানে যদি আমি এক্স প্লাস আই ওয়াই যদি বসাই, আই ওয়াই যদি বসাই, আর এখানে যদি এক্স প্লাস আই ওয়াই বসাই, দুটোটা জেডের বদলে এক্স প্লাস আই ওয়াই বসাবো, কারণ দুটাই হচ্ছে কি একই জেড। ঠিক আছে, ইকুয়ালস টু 20 জেড প্লাস আই ওয়াই বসালাম। এবার এখান থেকেই বেসিক্যালি আমাদের এক্স ওয়াই রিলেটেড একটা সমীকরণ আসবে। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে ভাই একটা জটিল সংখ্যা, তার মডুলাস দেওয়া আছে। তো একটা জটিল সংখ্যা কিভাবে লিখি আমরা? প্রথমে বাস্তব অংশ লিখি, তারপর অবাস্তব অংশ লিখি, যেরকম আছে সেরকম লিখলাম মডুলাস। এরপর এখানেও এক্স প্লাস 8 লিখলাম, তারপরে হচ্ছে প্লাস আই ওয়াই অবাস্তব অংশ লিখলাম। ঠিক আছে, 20 লিখলাম, বাস্তব অবাস্তব আলাদা করে নিলাম যাতে আমাদের এই মডুলাসটা বের করতে সুবিধা হয়। এখন তুমি দেখো এই সংখ্যার মডুলাস কত? রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশ। এই সংখ্যার মডুলাস কত? রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার ইকুয়ালস টু 20 মধ্যে থেকে যাবে। ঠিক আছে, এখন এই ধরনের ইকুয়েশন কিন্তু আমরা 9-10-এ সলভ করা শিখেছি। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন কীভাবে সলভ করা লাগে, বেটার হয় যদি একটা ও পাশে নিয়ে সলভ করা যায়। ঠিক আছে, তো আমরা যদি যে কোনো একটাকে যদি ও পাশে নিয়ে স্কোয়ার করে দিই তাহলে আমাদের রুটটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইদিকে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার রেখে এটা ও পাশে নিয়ে যায়, 20 মাইনাস রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এই রুট চলে যাবে এখানে, তাহলে এখানে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে স্কোয়ার করলে 400 হবে, মাইনাস এখানে 2 ইন্টু এবি হবে, তার মানে 2 ইন্টু 20 মানে হচ্ছে 40, আর বি হচ্ছে এটা এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার হবে। এটা হোল স্কোয়ার হলে কত হবে ভাই? এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় ওয়াই স্কোয়ার ক্যান্সেল করা যায়, এটা ক্যান্সেল করে যাও। ঠিক আছে, ক্যান্সেল করে এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই 40 এটা এই পাশে নিয়ে আসা যায়। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে 40 রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, তারপরে ইকুয়ালস টু 400 প্লাস এক্স প্লাস 8 হোল স্কোয়ার, আর এটাও পাশে নিলে মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। ঠিক আছে, একটু আশা করি আমরা বুঝছি। ঠিক আছে, একটু আশা করি আমরা বুঝছি। এরপর দেখো 40টা থাকুক, যেরকম আছে সেরকম থাকুক, কারণ এদিকে আমরা একটু সিম্পলিফাই করি জিনিসটাকে। এখানে এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, একটু খেয়াল করো তো ভাই, এখানে 400 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4 4 ইন্টু এক্স ইন্টু 8, বুঝছি, 4ab 4 ইন্টু এ ইন্টু বি, অথবা হোল স্কোয়ার করে মাইনাস করতে পারে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা একটু এদিকে লিখি ব্যাপারটা, তাহলে এখানে 40, ওকে, 40 রুট ওভার 8 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি চাইলে। ঠিক আছে, উভয় পাশে যদি আমরা 8 দিয়ে যদি এখানে কাটাকাটি করি, এখানে 8 দিয়ে কাটলে 5, আর এখান থেকে 8 কমন নিয়ে তুমি যদি ক্যান্সেল করো তাহলে এখান থেকে 8 কমন নিলে কত হয়? 400 থেকে 8 কমন নিলে হয় 32। ঠিক আছে, 32 না, 400/8, ক্যালকুলেটরটা একটু দেখি, 400/8 50। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? তাহলে 8 কমন নিলে এখানে হচ্ছে 50, এখানে 5 হবে, তারপর রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, আর এখানে হবে 50 প্লাস 4x 50 প্লাস 4x, ওকে। এবার এখানে যদি আমরা উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে এখানে 25 হবে, আর এখানে হবে, যেহেতু স্কোয়ারের রুট ক্যান্সেল চলে যাবে, তাহলে এখানে হবে এক্স প্লাস 8 হোল স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্যই, কারণ রুটের ভিতর এটা টোটালটা একটা অংশ। ঠিক আছে, ইকুয়ালস টু এখানে 50 প্লাস 4x হোল স্কোয়ার হবে। ওকে, ক্লিয়ার? এটুকু বুঝছো ভাই?
এরপর হচ্ছে এখানে আর কি করা যায় আচ্ছা স্কোয়ার তো করে দিলাম। এরপর এখানে 25 দেখো এখানে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে স্কোয়ার করলে 5 5 25 2500 প্লাস এখানে হবে 400x প্লাস 16x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে 25x স্কোয়ার, এখানে 16x স্কোয়ার ক্যান্সেল করলে 9x স্কোয়ার থাকবে, আর এখানে 25y স্কোয়ার। ঠিক আছে, এখানে কোনো ওয়াই স্কোয়ার নাই, তাহলে 25y স্কোয়ার থাকবে। এখানে 25 আর 16 400x, এখানে 400x ক্যান্সেল গিয়ে কোনো কিছুই থাকবে না। 25 আর 64, 25 আর 64 মিলে হয় 25 ইন্টু 64 1600। ঠিক আছে, তাহলে 2500 থেকে 1600 গেলে আর তাকে 400, ওদিকে 400 থাকবে, আর কোনো ক্যালকুলেশন আছে নাই। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার ডিভাইড বাই নিচে হবে 100, তুমি 900 দিয়ে ডিভাইড করে দিলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 900কে 25 দিয়ে ডিভাইড করো, 900 ভাগ 25 36 ইকুয়ালস টু 1। তাহলে এটা কোন ধরনের ফরম্যাট, এটা কোন ধরনের ইকুয়েশনের ফরম্যাট? ঠিক আছে, এটা কোন ধরনের ইকুয়েশনের ফরম্যাট? এটা হচ্ছে উপবৃত্তের। আমরা কি বলছিলাম, এক্স স্কোয়ার ডিভাইড বাই সামথিং প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সামথিং ইকুয়ালস টু 1 থাকলে এটা কি হয়, এটা উপবৃত্তের হয়। ঠিক আছে, তাহলে এটা উপবৃত্তের সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, এটা কি হবে, এটা উপবৃত্তের সঞ্চার পথের সমীকরণ হবে। একটু ওয়েট। ঠিক আছে, তাইলে আমরা সিস্টেমটা বুঝছি, এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করা লাগে। হ্যাঁ, তাহলে একটা ইকুয়েশন দেওয়া থাকবে এরকম জটিল সংখ্যার মাধ্যমে, যেখান থেকে তুমি মডুলাসের যে সিস্টেম, মডুলাস বের করে যে সিস্টেম, সেখান থেকেই তুমি মোটামুটি এরকম একটা ইকুয়েশন নিয়ে আসবা, এবং এরকম ইকুয়েশন দেখেই তুমি ওই ইকুয়েশনের যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে সেটা লিখবা। ঠিক আছে, তাহলে তোমার ম্যাথটা শেষ। ঠিক আছে, এরপরে আমরা 34 নম্বর প্রবলেমটা করি। ওকে, তো এই টাইপের এই সবগুলো প্রবলেম হচ্ছে সেম, এই টাইপের এই সবগুলো প্রবলেম হচ্ছে সেম ভাবেই করতে হয়। ঠিক আছে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেখান থেকে মডুলাসের সূত্রগুলো ব্যবহার করে, মডুলাসের সূত্র ব্যবহার করে তুমি একটা ইকুয়েশন নিয়ে আসবা। ঠিক আছে, 34 দেখো, 34 নাম্বার z মাইনাস আই, এটার মডুলাস ইকুয়ালস টু z বার প্লাস 2 এর মডুলাস। ঠিক আছে, এটা 23 বোর্ডে দেখা যাচ্ছে ক্ষতে আসছে, মানে সেম জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিছে। ওকে, তারপরে 17 বোর্ডেও আসছে, 10 বোর্ডে। তো এটা কি করতে হবে, আমরা জানি z সমান x প্লাস আই ওয়াই মাইনাস আই, z এর ভ্যালু বসাই দিব। এখন দেখো ভাই, z বার মানে কি, z বার মানে হচ্ছে অনুবন্ধী, z এর অনুবন্ধী। ঠিক আছে, তাহলে অনুবন্ধীতে জাস্ট x প্লাস আই এর অনুবন্ধী হবে x মাইনাস আই ওয়াই, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ করা লাগে, আর কোনো কিছু করতে হয় না। ঠিক আছে, এবার দেখো এখানে বাস্তব অংশ হচ্ছে x, অবাস্তব অংশ হচ্ছে y মাইনাস 1, এটার সাথে একটা i বসাই দিই। ঠিক আছে, আর এখানে বাস্তব অংশ হচ্ছে x প্লাস 2, আর অবাস্তব অংশ হচ্ছে i। ঠিক আছে, আই ওয়াই মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এখন এটার মডুলাস কত হবে, রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। এটার মডুলাস কত হবে, রুট ওভার বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে আলটিমেটলি মাইনাস ওয়াই থাকবে। ঠিক আছে, মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। ওকে, এরপর তুমি উভয় পাশে রুট করে দাও, রুট করলে বর্গ করলে স্কোয়ার করলে এই রুট আর এই রুট চলে যাবে, তাহলে থাকবে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে থাকবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তুমি দেখো এটাকে তুমি যদি বর্গ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই ম্যাথগুলো ভাই খুবই সোজা। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 4x, এই ম্যাথগুলো খুব সোজা। ঠিক আছে, 4 নাম্বার একদম ফ্রি নাম্বার, এখান থেকে প্রবলেম আসে, ম্যাক্সিমাম বোর্ডে প্রবলেম আসে এখান থেকে। ঠিক আছে, এরপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল করো, তাহলে এখানে কি থাকে, এখানে 4x আর -2y ওপাশে নিয়ে গেলে 4x প্লাস 2y আর 1 ওপাশে নিয়ে গেলে +3 = 0। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের সরল রেখার সঞ্চার পথ, সরল রেখা। ঠিক আছে, কেন? কারণ x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, এবং আমরা কি বলছিলাম, যদি x এর পাওয়ার 1 হয় এবং y এর পাওয়ার 1 হয় তখন সেটা সরল রেখার ইকুয়েশন হয়, তখন সেটা সরল রেখার ইকুয়েশন হয়। ঠিক আছে, বুঝছি তাইলে এটা। এরপর আসি, এই প্রবলেমে আসি। এইগুলো প্রায় সেম ম্যাথ। ঠিক আছে, আমরা জাস্ট করে করে একটু প্র্যাকটিস করব এইখানে। এটা অলরেডি করে আসছি, এটাও পারবো চাইলে। এই যে 37 নম্বর প্রবলেমটা করি আমরা। 37 নাম্বার 37 নম্বর প্রবলেম আমাদের কি দেওয়া আছে, 2z প্লাস 3 এর মডুলাস দেওয়া আছে 3z প্লাস 1, এটার মডুলাস দেওয়া আছে। ঠিক আছে, এটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। ওকে, তাহলে z মানে আমরা কি জানি, x প্লাস iy, জাস্ট বসাইলাম x প্লাস iy প্লাস 3, বাকি সবগুলো ঠিক থাকবে। 3x প্লাস iy বসাইলাম প্লাস 1, বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, এখন দেখো এখানে 2x প্লাস 2iy প্লাস 3, আগে তুমি বাস্তব অবস্থা ফরম্যাটে নিয়ে আসবা, প্লাস আইবি ফরম্যাটে কিন্তু নিয়ে আসবা, নাইলে কিন্তু তোমার এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এই বাস্তব অংশ হচ্ছে 2x প্লাস 3। বাস্তব অংশ কাদেরকে বলি আমরা, যাদের সাথে আই থাকে না। আর অবাস্তব অংশ কাদেরকে বলি, যাদের সাথে আই থাকে। ঠিক আছে, তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে 3x প্লাস 3, আর এখানে প্লাস 3y, এটা হচ্ছে অবাস্তব অংশ, তার সাথে আয় আছে। ঠিক আছে, এবার দেখো এটার মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ হোল স্কোয়ার, 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটার মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হোল স্কোয়ার, এটা রুট হবে। ঠিক আছে, এটা বুঝছি। এবার দেখো এটাকে স্কোয়ার করলে, তুমি উভয় পাশে স্কোয়ার করে দাও, উভয় পাশে স্কোয়ার করলে এ রুট রুট চলে যাবে। এরপর ভেতরটাকে তুমি যদি স্কোয়ার করো, 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার, আর এ পাশে স্কোয়ার করলে 9x স্কোয়ার প্লাস 18x প্লাস 9 প্লাস 9y স্কোয়ার। ঠিক আছে, এবার 4x স্কোয়ার ও পাশে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে তোমার কত থাকবে, অথবা সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে -5x স্কোয়ার থাকবে। ঠিক আছে, আর প্লাস 9y স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে -5y স্কোয়ার থাকবে। 12x 18x -6x। ঠিক আছে, তারপর হচ্ছে y আছে নাই, আর y নাই, আর নাম্বার এখানে কি আছে +9 -9, এটা ক্যান্সেল। ঠিক আছে, ইকুয়ালস টু 0। ঠিক আছে, -5 কমন দিয়ে ওদিকে ডিভাইড করে দাও, তাহলে কত থাকবে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6/5 ইন্টু x ইকুয়ালস টু 0। এখন এটা কি সমীকরণ ভাই, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কেন, x স্কোয়ারের পাওয়ার ওয়াই স্কোয়ারের পাওয়ার সেম, এবং এখানে ওই যে x রিলেটেড টার্ম আছে, কাইন্ড অফ ওরকম ছিল না, যে বৃত্তের সমীকরণ কি ছিল, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 ছিল না। ঠিক আছে, ওই সেন্সে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সমীকরণ। আশা করি বৃত্তের সমীকরণ দেখলেই তোমরা চিনবা, জাস্ট ওই কনফিউশন ক্রিয়েট হবে হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কারণ এগুলো তোমরা পড়ো নাই। ঠিক আছে, ওকে, বুঝছি তাইলে এই প্রবলেমটা বুঝছি। এরপর 38 নম্বর আরেকটা প্রবলেম দেওয়া আছে, বলছে যে z সমান যদি x প্লাস iy হয় এবং এটা সমান এটা হলে ডিরেক্টলি তারা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটাই পারবা, সেম, জাস্ট এখানে আমাদেরকে সঞ্চার পথের সমীকরণ দেখাইতে বলছে, আর ওই সমীকরণটা এখানে প্রমাণ করতে বলছে। সেম প্রবলেম। ওকে, আচ্ছা, এরপরে এটাও সেম প্রমাণ করতে বলছে। আমরা 40 নম্বর প্রবলেমটা দেখি। ঠিক আছে, একটু ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা হাই থেটা দিয়ে একটু কাহিনী করছে। ঠিক আছে, তো আমরা ই টু দি পাওয়ার আই থেটা সমান আমরা জানি অয়লারের যে সূত্র। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থেটা এটা সমান কস থেটা প্লাস আই সাইন থেটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা এটা সমান হচ্ছে, দেখো ভাই এখানে জাস্ট যেখানে
তেটা আছে সেখানে একটা মাইনাস চিন্তা করো তুমি, আই এর সাথে তুমি মাইনাস তেটা চিন্তা করো, তাহলে কস মাইনাস তেটা সমান কি হবে, প্লাস কস তেটা হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু একটা ভেঙে লিখি। ঠিক আছে, জাস্ট এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই তেটাকে আমরা আই ইন্টু মাইনাস তেটা এভাবে কনসিডার করি। তাহলে যে তেটা যদি থাকে এখানে তেটা হয়, তাহলে মাইনাস তেটা থাকলে এখানে কি হবে, মাইনাস তেটা প্লাস আই সাইন মাইনাস তেটা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই তেটা, আর এটা মানে হচ্ছে কস তেটা, আর এটা মানে হচ্ছে মাইনাস আই সাইন থিটা। এবার দেখি ভাই বলেন তো যদি ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান কত হবে, কস থিটা মাইনাস আই সাইন থিটা, অর্থাৎ মাইনাসটা জাস্ট মাঝখানে বসে দিব, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো এই ফর্মুলা ইউজ করে আমরা এই প্রবলেমটা করি। 40 নম্বর প্রবলেম আমাদের, নাম্বার 40, এক্স প্লাস আই ওয়াই সমান 2e মাইনাস আই থিটা টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি হয়, এখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। ভেরি ইজি, তুমি দেখো এক্স প্লাস আই ওয়াই সমান 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান অলরেডি তুমি পড়ছো কস থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এরপরে এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে, দেখো একটু ভাই, এই যে 2 কস থিটা, এখানে এখানে কত হবে 2 কস থিটা মাইনাস আই 2 সাইন থিটা, অথবা এখানে প্লাস দাও এখানে মাইনাস দাও। ঠিক আছে, এখন দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, বাস্তব ও অবাস্তব সমীকৃত করে, দুটো জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে বাস্তব অংশ সমান বাস্তব অংশ হয়, অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ হয়। তাহলে এখানে x সমান কত হবে, x সমান হবে 2 cos থিটা, এটাকে তুমি 1 নাম্বার দাও। y সমান কত হবে -2 sin থিটা, এটাকে তুমি কয় নাম্বার দাও, 2 নাম্বার দাও। এরপর 1 কে স্কয়ার করো, 2 কে স্কয়ার করো, এরপর যোগ করো। কেন? কারণ এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, দ্যাট মিন্স এটা আসবে হচ্ছে, আমি যদি এটাকে স্কয়ার করি এটাকে স্কয়ার করি। ঠিক আছে, তাহলে এটা যদি করি x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের হোল স্কোয়ারের সাথে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট সাইডের হোল স্কোয়ারের সাথে এটা লেফট সাইড হোল স্কোয়ার হবে। এটা রাইট সাইডের হোল স্কোয়ার কত, 4 cos থিটা cos স্কোয়ার থিটা আর 4 sin স্কোয়ার থিটা। এখন তো ইজি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, তুমি যদি 4 কমন নাও তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, যেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি তাহলে, ক্লিয়ার? তাহলে সঞ্চার পথ পারা যাবে, যেভাবেই থাকুক না কেন সঞ্চার পথের সমীকরণ যদি বের করতে বলে আশা করি পারবা। ঠিক আছে, এখানেও আরো কয়েকটা প্রমাণ আছে, যেমন ধরো এই যে এই প্রমাণটাও সেম, x এর মান দেওয়া আছে x প্লাস আই ওয়াই, জাস্ট এখানে ঢালবা, এরপরে মডুলাস দিয়ে সেখান থেকেই 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 12 বের করে ফেলবা। ঠিক আছে, এই প্রমাণটাও ইজি, বুঝলাম। এরপর আমরা 42 নাম্বার প্রমাণে যাই, 42 নাম্বার প্রবলেমে যাই। ওকে, 42 দেখো 42 তে কি বলছে, z সমান, দেখো আগে সবগুলো ম্যাথে z এর ভ্যালু x প্লাস আই ওয়াই, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার দেওয়া ছিল x প্লাস আই ওয়াই, আর এখানে 3 প্লাস 2y দেওয়া আছে, x প্লাস আই ওয়াই দেওয়া নাই, বাট 3 প্লাস নাম্বার দেওয়া আছে, x আর y দেওয়া নাই। আবার তারা বলছে z বার সমান 3 মাইনাস 2y, এটা আমরা জানি, এটা বলে দেওয়ার উচিত ছিল না, মানে বলে দেওয়ার দরকার ছিল না। ঠিক আছে, দেখাও যে জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বাই, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করে ফেলবা, প্যারা নেওয়ার কি আছে। লেফট সাইড ইকুয়ালস টু কি দেখাইতে বলছে, জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বার প্লাস জেড বার স্কোয়ার। এখন দেখো জেড স্কোয়ার মানে কি ভাই, 3 প্লাস 2y হোল স্কোয়ার প্লাস জেড ইন্টু জেড বার, তার মানে 3 প্লাস 2y 3 মাইনাস 2y। ঠিক আছে, প্লাস জেড বার 3 মাইনাস 2y হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এটা আর এটাকে তুমি ডিরেক্টলি a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে পারো। ঠিক আছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে পারো, প্লাস a প্লাস b আর মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারো, যেহেতু এখানে প্লাস আছে তোমাকে চাইলে দিতে পারো ব্র্যাকেট। ঠিক আছে, 2 এখানে কত ভাই, এখানে 9 আর এখানে -4 হবে, কেন? কারণ 2 আছে আই স্কোয়ার আছে, আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে গিয়ে কত, -1, আর 2 স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে -1 ইন্টু 4 উইল বি -1, এটা হচ্ছে এটা।
আর এখানে কত হবে 9, আর এখানে আই স্কোয়ার সমান -1 হবে, তাহলে এখানে প্লাস কত হবে 4 হবে। তাহলে 9 - 4 সমান হচ্ছে 5, 5 × 2 সমান হচ্ছে 10, প্লাস এটা মানে হচ্ছে 13, ঠিক না? তাহলে কত হয় 23 সমান হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড সমান আমরা কি নিয়ে আসলাম, রাইট সাইড নিয়ে আসতাম, ঠিক আছে? ওকে, বুঝছি তাইলে? হ্যাঁ, এবার আমরা বুয়েটের 19-20-এ আসা সঞ্চার পথ থেকে এই প্রবলেমটা আমরা দেখব, ঠিক আছে? আসো তাহলে একটু পর্যন্ত আমরা আমাদের মোটামুটি বইয়ের ম্যাথ শেষ, এইচএসসি লেভেলের ম্যাথ শেষ, ঠিক আছে? সঞ্চার পথে এইচএসসিতে এর বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? বাট এই যে বইটা 19-20-এ যে প্রবলেমটা আসছে, এটাও এইচএসসিতে আসতে পারে, খুব একটা কঠিন প্রবলেম না। দেখো, z+i/z+2 বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। ওকে, দেখো তোমাকে কি দেওয়া আছে, z+i/z+2। তোমাকে যদি বলে z কোনো কিছু যদি না বলে তাহলে তুমি x+iy ধরে নিবা, ঠিক আছে? বলছে এটা সম্পূর্ণ কাল্পনিক হবে। তাইলে আগে আমরা এই জটিল সংখ্যাটা বের করি, এটা আসলে কোন ধরনের জটিল সংখ্যা হচ্ছে, x+iy+i/x+iy+2, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণ জটিল সংখ্যাটা বের করার জন্য তাকে a+ib ফরম্যাটে নেওয়া লাগবে, ঠিক না? a+ib ফরম্যাটে নিয়ে গেলেই তারপর আমি বুঝতে পারবো যে কাল্পনিক বাস্তব এগুলো আমি বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আগে আমাকে a+ib ফরম্যাটে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে দেখো, এখানে বাস্তব অংশ হচ্ছে x+2 আর অবাস্তব অংশ হচ্ছে +iy, আর এখানে x+y+1 × i, ঠিক আছে? এখন চাইলে আমরা এটার অনুবন্ধী দিয়ে চাইলে গুণ করতে পারি, ঠিক আছে? a+ib ফরম্যাটে নেওয়া যায়। তাহলে এটার অনুবন্ধী কত ভাই, x+2 জাস্ট i এর চিহ্ন চেঞ্জ করে গুণ করবো ওই পাশে, x+2 জাস্ট i এর চিহ্ন চেঞ্জ করে গুণ করব, ঠিক আছে? লবে যে জটিল সংখ্যাটা থাকবে, হরে যে জটিল সংখ্যাটা থাকবে সেই জটিল সংখ্যার অনুবন্ধী দিয়ে উভয় পাশে গুণ করব, ঠিক আছে? এটাই হচ্ছে a+ib ফরম্যাটে নেওয়ার টেকনিক যদি ফ্র্যাকশন থাকে, ভগ্নাংশ থাকে। ওকে, এরপর বল ভাই নিচে a+b a-b আছে, তাহলে a+b a-b থাকলে ফর্মুলা কি, a² - b², x+2² - iy², আর উপরে যদি আমরা গুণ করি কত হবে, প্রথমে x এর সাথে x+2, ঠিক আছে? দ্যাট উইল বি x² + 2x, এরপর x এর সাথে -iy -xy ixy, আবার এটার সাথে এটা। এখন এটার সাথে যখন তুমি এটা গুণ করবা, একটা আয় তো অবশ্যই থাকবে, ঠিক না? y+1 x+2 গুণ করলে কত হয়, গুণ করলে প্রথমে হবে একটা xy হবে y × x, xy হবে, তারপর y × 2 2y, তারপর হচ্ছে +x + 2, এটাই হবে, ঠিক আছে? আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে i আর i গুণ করে -i² হবে, y এর সাথে এটা গুণ হবে, y এর সাথে এটা গুণ হলে y² + y হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার নিচে দেখো x+2², তাহলে x+2² মানে হচ্ছে x² + 4x + 4, তারপর এই যে iy² এটাকে যদি আমরা ভাঙি +y² হবে, যেহেতু i² সমান -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর উপরে কি থাকে দেখো, x² থাকবে +2x থাকবে, আচ্ছা উপরের ভ্যালুগুলো আমরা একটা কাজ করি, বাস্তব অবাস্তব আলাদা করে ফেলি, তাইলে আমাদের ভালো হবে। দেখো এখানে বাস্তব অংশ কি কি, বাস্তব অংশ হচ্ছে এটাও একটা বাস্তব অংশ, দেখো i² -1 না, তাহলে এটাকে আমরা এই মাইনাসটাকে আমরা প্লাস চিন্তা করবো, জাস্ট i² যদি চিন্তা না করি, ঠিক আছে? তাইলে x² + 2x, x² + 2x প্লাস এখানে কি থাকবে, এটাও বাস্তব y² + y, আর এটা আর এটা এই দুটোটা হচ্ছে অবাস্তব। তাহলে এখান থেকে -ixy + ixy ক্যান্সেল যাবে, তাহলে i এর সাথে জাস্ট কি থাকবে, প্লাস এই যে i এর সাথে জাস্ট 2y + x + 2, x + 2y + 2, ঠিক আছে? এখন যদি আমরা আলাদা করি এটাকে, দেখো x² + y² + 2x + y, ঠিক আছে? এটা ডিভাইড বাই একবার কত হবে, x² + y² + 4x + 4 হবে, ঠিক আছে?
প্লাস আই ইন্টু আবার এক্স প্লাস 2y প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4 হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি এই জটিল সংখ্যাটা হচ্ছে এটাই। ঠিক আছে, এ প্লাস আইবি। এখন বলছে যে এই জটিল সংখ্যাটা যদি সম্পূর্ণ কাল্পনিক হয়, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ কাল্পনিক হইলে কে জিরো হয় বলো তো? বাস্তব অংশ জিরো হয় না সম্পূর্ণ কাল্পনিক হইলে? তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং z প্লাস আই ডিভাইড বাই z প্লাস 2 যদি সম্পূর্ণ কাল্পনিক হয়, অর্থাৎ এটা সমান যেহেতু এটা, অর্থাৎ এটা যদি সম্পূর্ণ কাল্পনিক হয়, তবে এ দেখ সম্পূর্ণ যদি কাল্পনিক হয় তাহলে কে জিরো হয়? বাস্তব অংশ কিন্তু জিরো হয়। ঠিক আছে, তাহলে বাস্তব অংশ কত? তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা কত হবে? জিরো হবে। ঠিক আছে, সম্পূর্ণ কাল্পনিক হইলে এটা কত হবে ভাই? জিরো হবে। এরপর এটা যদি জিরো হয় তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে জিরো হবে, গুণ করলে জিরো হবে। তাহলে বাকি কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের এই জটিল সংখ্যা যদি সম্পূর্ণ কাল্পনিক হয় তাহলে আমাদের এই ইকুয়েশনটা আসে, এবং এই ইকুয়েশনটা কিসের সমীকরণ নির্ণয় করে? এটা কিসের সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করে? এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2 এবং দুটোটা হচ্ছে সমান, সহগ হচ্ছে সমান। তাহলে এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। বুঝা গেল? একটা সুন্দর প্রবলেম। ঠিক আছে, খুব একটা কঠিন প্রবলেম না, জাস্ট একটু কনসেপচুয়াল প্রবলেম। ঠিক আছে, 19-20 আসছে। ওকে, ঠিক আছে, আমাদের আজকের লেকচারের একদম লাস্ট প্রবলেম হচ্ছে এটা। আজকের লেকচারটা মোটামুটি শর্ট হবে। ওকে, আমাদের আজকের লেকচারের লাস্ট প্রবলেম, শেষ প্রবলেম হচ্ছে এটা। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড এই প্রবলেমগুলো বইতে রিসেন্টলি দিচ্ছে। যেমন ধরো এই প্রবলেমটা আসছে হচ্ছে 22-23-এ। ঠিক আছে, এই ক্ষেত্রফল এগুলো, এই রিলেটেড প্রবলেমগুলো কোথায় বেশি আসতো জানো? এগুলো হচ্ছে ওই আইআইটিতে আসে। আমাদের আইআইটি নিয়ে একটা সুন্দর হাইপ আছে অনলাইনে। ঠিক আছে, যে বইটা টিকতে হলে আইআইটি প্রশ্ন সলভ করা লাগে। ওকে, তো এটা আসলে ঠিক যে প্রশ্নের মান দিন দিন যেহেতু ডেভেলপ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে হার্ড প্রবলেমগুলো সলভ করা লাগবে, এটা অবশ্যই ঠিক। যে বাট টিকতে হলে যে আইআইটি প্রশ্ন সলভ করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। কারণ তুমি দেখবা যে আইআইটি থেকে বুয়েট কপি করে, বাট একটা দুইটা কপি করে। ঠিক আছে, একদম এমন না যে পুরো আইআইটি কোশ্চেন ব্যাংক পুরোটা, এমন না। ঠিক আছে, তো বুয়েটে টিকতে হলে একটা দুইটা আনসার না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন ওই একটা দুইটা পারার জন্য তুমি তোমার যে ফুল আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তা কিন্তু না। ঠিক আছে, তুমি আগে বইয়ের প্রবলেম ভালো করে পারো, একাডেমিক প্রবলেমগুলো, অর্থাৎ এই বইয়ের প্রবলেমগুলো, একাডেমিক যে বইগুলো আছে বিভিন্ন রাইটারের, কেতাব স্যারের বই আছে, অঙ্করপত্র বই আছে। ঠিক আছে, তো এই বইগুলো ভালো করে করা থাকলে মোটামুটি অ্যাডমিশনে খুব একটা টাফ হয়ে যায় না টেকাটা। ঠিক আছে, আগে একাডেমিক পড়াশোনা ভালো করে করতে হবে, একাডেমিকে যেটা আসে সেটার কনসেপ্ট খুবই স্ট্রং থাকতে হবে, তাহলে তুমি অ্যাডভান্স প্রবলেমগুলো পারবা যেগুলো অ্যাডমিশনে আসে। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা সলভ করি। বলছে জেড আইজেড এবং জেড প্লাস আইজেড শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই জটিল সংখ্যা, এই তিনটা জটিল সংখ্যা একটা ত্রিভুজ বানায়। এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, বাস্তব অক্ষ, এটা হচ্ছে অবাস্তব অক্ষ। ঠিক আছে, জটিল সংখ্যাকে যে গ্রাফে আমরা স্থান দিই সেই গ্রাফের দুইটা অক্ষকে আমরা একটাকে বাস্তব বলি, আরেকটাকে কি বলি ভাই? অবাস্তব বলি। ঠিক আছে, এই জেড হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা জটিল সংখ্যা, ধরে নাও জেড সমান এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, ধরো এটা এখানে আছে এই জেড।
ঠিক আছে, এটা হচ্ছে ধরো জেড। ওকে, তারপর হচ্ছে আই জেড। দেখো তো জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, আই জেড কত হবে? এক্স আই মাইনাস ওয়াই হবে না? তুমি জাস্ট এটার সাথে আই গুণ করে দাও। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার লিখি। ওকে, জাস্ট আই গুণ করে দিলাম, তাহলে আই গুণ করে দিলে এখানে এটা মাইনাস ওয়াই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াই প্লাস এক্স আই হচ্ছে, এটাই হচ্ছে আই জেড। আবার জেড প্লাস জেড আই, দেখো জেড প্লাস জেড আই অর্থাৎ এটা আর এটা যোগ করো, এটা আর এটা যোগ করলে, এটা আর এটা যোগ করলে বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর অবাস্তব অংশ হচ্ছে আই এক্স প্লাস ওয়াই। ওকে, এখন দেখো জেড যদি এখানে হয়, জেড হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, জেড যদি এখানে হয়, তুমি যখন দেখো আমরা কিন্তু একটা কনসেপ্ট পড়ছিলাম, যখন কোনো একটা জটিল সংখ্যাকে আই দিয়ে গুণ করা হয় তখন সে কিন্তু 90 ডিগ্রি রোটেট করে ফেলে। তাহলে জেড যদি একটা জটিল সংখ্যা এখানে হয়, তুমি সেটাকে যখন তুমি আই দিয়ে গুণ করবা তখন সে ডিরেক্টলি 90 ডিগ্রি রোটেট করে ফেলবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে জেড আই, ঠিক আছে, এবং এদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে গিয়ে কত ভাই? 90 ডিগ্রি। ঠিক আছে, আর জেড প্লাস জেড আই, এই জেড প্লাস জেড আই, এইটা জেড যদি হয়, এটা যদি জেড হয়, এটা যদি জেড আই হয়, তাহলে এই দুটার যোগফল এটা হবে এই দুটার লব্ধি। আমরা যদি এই দুটোকে ভেক্টর চিন্তা করি, ঠিক আছে, তাহলে জেড প্লাস জেড আই কোথায় হবে? জেড প্লাস জেড আই ঠিক মাঝখানে এখানে কোনো একটা জায়গায় হবে। ঠিক আছে, জেড প্লাস জেড আই। ক্লিয়ার? এখন তোমাকে বলছে এই শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই তিনটা শীর্ষ বিশিষ্ট যে ত্রিভুজটা তুমি বানাইতে পারবা, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। ওকে, ক্লিয়ার? এখন দেখো এই পয়েন্টটা কত বলো তো? এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, আর এই পয়েন্টটা কত বলো তো? এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এক্স, মাইনাস ওয়াই প্লাস এক্স। আর এই যে পয়েন্টটা এটা কত বলো তো? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন এই যে ত্রিভুজ তিনটা শীর্ষ দেওয়া আছে এক্স ওয়াই এর মাধ্যমে, তাহলে আমরা এটার ক্ষেত্রফল চাইলে বের করতে পারি না? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করতাম, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতাম? যে আমরা যদি এটাকে যদি এ বিন্দু দিই, এটাকে যদি বি দিই, দেখো এটাকে যদি বি দিই, এটাকে যদি সি দিই, তাহলে আমাদের এদিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসতে হবে। ঠিক আছে, তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে ভাই? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ, এরপর x1 মাইনাস এক্স, ঠিক আছে, ডিরেক্টলি করে ফেলি, এখানে x1 মাইনাস x2, x2 মাইনাস x3, তাহলে x1 কত? এটা মাইনাস x2, ঠিক আছে, আবার এটা থেকে এটা বিয়োগ x মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আবার এই y1 মাইনাস y2, y মাইনাস x মাইনাস ওয়াই, আবার y2 মাইনাস y3, ঠিক আছে, তাহলে হাফ, এখানে কত থাকে ভাই? এটা ক্যান্সেল যাবে, জাস্ট ওয়াই থাকে, এখানে এটা ক্যান্সেল, এখানে এটা ক্যান্সেল, এখানে হচ্ছে এটা ক্যান্সেল, তাহলে এখানে থাকে মাইনাস এক্স, তারপর এখানে থাকে এক্স, এখানে থাকে ওয়াই। ঠিক আছে, নির্ণায়কের মাধ্যমে হবে। ওকে, তাহলে এখানে কত থাকবে? হাফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা কি বলো তো? এটাকে এভাবে লেখা যায় না? দেখো হাফ, এটার মডুলাস কত বলো? এটার মডুলাস অফ জেড সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? অর্থাৎ এই মডুলাস অফ জেড হোল স্কোয়ার সমান কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? তাহলে এটাকে কি বলা যায়? মডুলাস অফ জেড হোল স্কোয়ার বলা যায় না? হ্যাঁ, অবশ্যই বলা যায়। তাহলে এটাই হচ্ছে বেসিকলি আমাদের এই তিনটা জটিল বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা জটিল বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করি বুঝছি। ওকে, ক্লিয়ার? এখন এটার একটা শর্টকাট আছে, তুমি চাইলে ভেক্টরের কনসেপ্ট ব্যবহার করেও তুমি করতে পারবা, এটা তোমার করার দরকার নাই। ওকে, তাহলে কীভাবে করবা দেখো, তাহলে একভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করছি। ওকে, তো এটার জন্য দেখো
আমরা যদি একটা জিওমেট্রিক্যালি যদি এটা আরেকটু বুঝি, সেটা হচ্ছে এখান থেকে যে এই লেন্থটুকুকে আমরা মডুলাস জেড বলতে পারি না? হ্যাঁ, একটা জটিল বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলি? মডুলাস বলি না? এটাকে মডুলাস অফ জেড বলা যায় না? আবার এখান থেকে এটুকু যে লেন্থ, এটাই হচ্ছে মডুলাস অফ জেড। ঠিক আছে, তুমি দেখো এই যে আই জেড, এটার মডুলাস আর এটার মডুলাস, দুটোটা মডুলাস সেম হবে। আমরা আই দিয়ে গুণ করা মানে হচ্ছে জাস্ট এই ভেক্টরটাকে 90 ডিগ্রি রোটেট করে দেওয়া। লেন্থের কোনো এখানে চেঞ্জ আসবে না। এটা লেন্থ হচ্ছে মডুলাস অফ জেড, আমরা যদি এটাকে আই দিয়ে গুণ করি জাস্ট এটা 90 ডিগ্রি রোটেট করবে। ঠিক আছে, মূল বিন্দু থেকে যে দূরত্ব, সেই দূরত্ব কখনো চেঞ্জ আসবে না। তাহলে এটা আর এটার লেন্থ যদি সেম হয় এবং তারা পরস্পর যদি 90 ডিগ্রিতে থাকে, তাইলে এটা কাইন্ড অফ একটা বর্গক্ষেত্র হয়ে যাবে না? যে কাইন্ড অফ এটা এরকম হয়ে যাবে না যে এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড আই। ঠিক আছে, এবং এদের লব দিয়ে এটা হবে না? ঠিক আছে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে না? এটা 90। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল কি? আমি যদি টোটালটা ক্ষেত্রফল বের করি, যদি এটাকে ও বলি, তাহলে ও এ, ধরো এটা ও, এটা এ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি। তাহলে ও এ ভি সি, এটার ক্ষেত্রফল কি হবে? যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? মডুলাস অফ জেড, ঠিক না? তাহলে মডুলাস অফ জেড হোল স্কয়ার, এটা হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। বাট তোমার দরকার এই যে এই এ বি সি ত্রিভুজটা, এটা তোমার দরকার। ঠিক আছে, তাহলে জাস্ট এটাকে হাফ করে দিবা। আমি যদি বলি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমার দরকার, তাহলে আমি জাস্ট এটাকে কি করে দিব? হাফ করে দিব। অ্যাজ সিম্পল অ্যাজ ইট, ভেরি সিম্পল। ঠিক আছে, বুঝছো? তো আমরা যদি জিওমেট্রি আর এইদেরকে ভেক্টর হিসেবে যদি চিন্তা করি একটু, তাহলে কিন্তু আমাদের মোটামুটি প্রবলেমটা খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এভাবেও করতে পারি। তুমি দুইটা ওয়ে থেকে যে কোনো একটা ওয়ে তুমি চুজ করতে পারো, তবে এটা অনেকটাই সোজা অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এটা পসিবল হয়েছে কারণ একটা জেড এবং আরেকটা আই জেড, অর্থাৎ দুটোটা লেন্থ সেম হওয়ার কারণে। বাট যদি লেন্থ সেম না হয়, তাহলে তুমি একটু ঝামেলায় পড়বা। তুমি একটু এখানে মোটামুটি ঝামেলায় পড়বা, তখন তোমাকে ওই আগের প্রসেসিং সলভ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা বুঝলাম, আমরা সঞ্চারপথের সমীকরণ বললাম, বেশ কিছু সঞ্চারপথের সমীকরণ আমরা বের করে তাদেরকে ডিটেক্ট করলাম যে তারা কিছু সমীকরণ। ওকে, এরপরে এই বইটা আসা, ইঞ্জিনিয়ারিং আসা, এই দুটো প্রবলেম আমরা সলভ করলাম। আজকে লেকচারটা এতটুকু পর্যন্ত, একদম শর্ট লেকচার ছিল আজকে, একটা টপিকে পড়াইছি। আমরা নেক্সট লেকচার থেকে ইনশাল্লাহ আমরা জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্মূল এগুলো শুরু করব। অনেক বইয়ে কিন্তু এই চ্যাপ্টারটা দুই ভাগে বিভক্ত। ঠিক আছে, একটা হচ্ছে এই এ প্লাস আই বি আকার থেকে শুরু করে সঞ্চারপথ পর্যন্ত 3.1 দেয়, আবার 3.2-তে তারা বর্গমূল, ঘনমূল, চতুর্মূল প্লাস এই রিলেটেড মানে মূল রিলেটেড বিভিন্ন প্রবলেম দেয়। অর্থাৎ তারা প্রথম চ্যাপ্টারে সঞ্চারপথ পর্যন্ত রেখে মূল দিয়ে আরেকটা 3.2 চ্যাপ্টার বানিয়ে দেয়। ঠিক আছে, অনেক বই দেখবা 3.1, 3.2 এই দুইটা ভাগে এই জটিল সংখ্যাটা বিভক্ত আছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি বলা যায় যে আমরা জটিল সংখ্যার একটা পার্ট আমরা শেষ করে ফেলছি আজকে লেকচারের মাধ্যমে, 4টা লেকচারের মাধ্যমে। ঠিক আছে, আমাদের আরও 4টা-5টা লেকচার লাগতে পারে বাকি পার্টটুকু শেষ করার জন্য। ঠিক আছে, আজকে লেকচার এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।